This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার। সুপার প্রাইম টাইমের শুরুতে আমাদের নজর রাখতে হবে ভাঙড়ের দিকে। ভাঙড়ের শাসক নেতা খুনের 3 দিনের মাথায় প্রথম গ্রেফতার। রাজ্জাক খান খুনে পাকড়াও তৃণমূলেরই এক নেতা। ক্ষমতার দখলদারিতেই খুনের ইঙ্গিত তদন্তে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য হতেই দায় ছাড়ার চেষ্টা শওকত মোল্লার। কোন সূত্র ধরে হত্যার মাস্টার মাইন্ডকে গ্রেফতার করলো পুলিশ? কোথায় কি অসঙ্গতি পেয়েছিল পুলিশ? টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে দুদিন পর ব্রেক থ্রু পুলিশের। গ্রেফতার এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মোফাজ্জল মোল্লা। ভাড়াটে খুঁড়ি লাগিয়ে হত্যা। চকমরিচা এলাকায় রাজ্জাকের পাশের বুথের সভাপতি ধৃত মোফাজ্জল, একই সঙ্গে দলের ভাঙড় বিধানসভা কমিটির সদস্য। খুনের পরেও ঘটনাস্থলে বিধায়ক শওকত মোল্লার পেছনে দেখা গিয়েছিল এই মোফাজ্জলকে। যদিও এই নিয়ে দায় ঝেড়ে মোফাজ্জল দলের পদাধিকারী নন বলে দাবি করেছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি পার্টি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে গোড়াই টিএমসি করে। তার ঘনিষ্ঠ রাজ্জাক খান খুনের পরই আইএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন শওকত মোল্লা। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়ক প্রথম থেকেই শাসক কোন দলেই খুন বলে দাবি করেছেন। তৃণমূল নেতা মোফাজ্জল গ্রেফতার হতেই সুর চড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই। আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে। উত্তর কাশীপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে। মোফাজ্জলকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা। শেষমেশ হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেয়ে মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনের পরই অন্যদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মোফাজ্জল। কিন্তু কিভাবে পৌঁছেছিলেন, একাধিক অসঙ্গতি উঠে আসে এ জবাবে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে পৌঁছন, পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন। মোফাজ্জলের কল রেকর্ডে খুনের সময়ের আগে ও পরে সন্দেহজনক ফোন কলের হদিশ পাওয়া গিয়েছে। এই পার্টি অফিসে এসে সে যখন নিজেদের মধ্যে বৈঠক করে সেখানে উপস্থিত ছিল মোফাজ্জল মোল্লা। আর এইখানেই পুলিশ তদন্ত করতে গিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে। পুলিশ সূত্রে খবর দেখতে পায় যে যখন এখান থেকে রাজ্জাক খান বেরোচ্ছে তার আগেই বেরিয়ে যাচ্ছে মোফাজ্জল। সেখানে নিহত রাজ্জাক খানও ছিলেন। বিজয়গঞ্জ বাজারের পার্টি অফিস থেকে বেরিয়ে এক নির্মাণ ব্যবসায়ীর খোঁজ করেন। ব্যবসায়ীকে না পেয়ে মোটর বাইক নিয়ে ভাঙড় থানার সামনে যান রাজ্জাক। এই পার্টি অফিস থেকে যখন বেরোবে তার ঠিক 10 মিনিট আগেই মোফাজ্জল সে বেরিয়ে যায়, পৌঁছে যায় বিজয়গঞ্জ বাজারে। স্বাভাবিকভাবেই তার এটা পূর্ব পরিকল্পনা ছিল আর প্রতি মুহূর্তে রাজ্জাককে নজরে রাখছিল অভিযুক্ত মোফাজ্জল মোল্লা। তিনি থানা থেকে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওই এলাকা ছাড়েন মোফাজ্জল। যখন রাজ্জাক ভাঙড় পার্টি অফিস থেকে এই রাস্তা ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে তখন মোফাজ্জল বিজয়গঞ্জ বাজারে ফোনে দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছে। যখন বাইক এসে এখানে থামে রাজ্জাকের তখনই ঠিক তার উল্টো দিকে একেবারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় তাকে গুলি করে। আর রাজ্জাক যখন মাটিতে লুটিয়ে যায় তখনই এই রাস্তা ধরে একেবারে গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভাড়াটে খুনি দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতাকে খুন। ক্যানিং এলাকার দুষ্কৃতীদের এই হত্যাকাণ্ডে যোগ থাকতে পারে বলে অনুমান। তাদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, টিভি9 বাংলা। ভাঙড়ে তৃণমূল নেতা খুন নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূলে মুষল পর্ব শুরু হয়েছে। তৃণমূলকে মারছে। নিহত নেতার পরিবারই বলছে পুলিশে বিশ্বাস নেই। আক্রমণ সুকান্ত মজুমদারের। খুন হয়েছে তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে। গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের
আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই এবং তৃণমূলই তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। আর এই পুরো বিষয়কে কটাক্ষ করতে ছাড়েননি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্বেই নাকি শেষ হবে তৃণমূল। শুনুন। তো লোক নেই না, এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। ভোটের ঠিক 10 মাস আগে খুনোখুনি শুরু। রাজ্যে 3 দিনে তৃণমূল নেতা খুন। ভাঙড়, মালদার পর বীরভূমের সাঁইথিয়া। এবারে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ। খুনের নেপথ্যে দলেরই একাংশ অভিযোগ পরিবারের। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গেছিল। চিরকুট দিত ওই দরজা চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে পার্টির মারফত খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে নিয়ে। ও কি অপরাধ করছে? তার কোলে একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। সামনেই আসছে 21শে জুলাই, আর দলের মেগা সভার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে তৃণমূল শিবিরে একটা অস্বস্তি। দিকে দিকে বিঁধছে কোন দলের কাঁটা। সাগরদিঘিতে বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ ব্লক তৃণমূল সভাপতির। বর্ধমানে দলের নেতাদের রোষে পুরো চেয়ারম্যান। আর অস্বস্তির এই আবহেই প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের গলায়। লড়াইয়ে 1 ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব বলছেন বারবার এক হয়ে লড়ার বার্তা দিচ্ছেন, কিন্তু তাতে দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা যাচ্ছে কি? সামনে 21শে জুলাই দলের বিগ ইভেন্ট। জেলায় জেলায় মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে, আর সেখানে বারবার প্রকাশ্যে দলের আদি নব্য দ্বন্দ্ব। বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বাইরন বিশ্বাস। পরে যোগ দেন তৃণমূলে, কিন্তু তাকে ঘিরে দলের অন্তরে ক্ষোভের আগুন। এবার তৃণমূলে ব্লক সভাপতির নিশানায় সাগরদিঘির বিধায়ক। ভাঙর করার চেষ্টা করছে। আমরা চাই না পুরো মায়ের বল ভরে কাটতে। যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। অস্বস্তি বর্ধমানে, সেখানেও 21শে প্রস্তুতি সভায় শাসক পণ্য। পুকুর বুঝিয়ে প্রমোটারি থেকে তোলাবাজি। পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে আক্রমণ তৃণমূলের 2 নেতা। 15 বিঘে জল থেকে 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছাচ্ছে। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? চপাচপ। ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না। একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়, আর সেটা মানব না আগামী দিনে। প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্দরে অস্বস্তি। 21শে প্রস্তুতি সভা থেকেই প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের। যারা সিনিয়র রয়েছেন, যুব এবং কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, সকলকে নিয়ে চলতে হবে। যারা দূরে আছেন আনতে হবে। কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। এই বার্তা কতটা কাজে আসবে উত্তরটা সময় দেবে, কিন্তু এই নিয়ে শাসক দলকে বিততে ছাড়ছে না বিরোধীরা। বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে।
এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে দলের কোন্দল কাঁটার মতো বিচ্ছে শাসক শিবিরকে। কৌশিক ঘোষ, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আর সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগেই বাঙালি আবেগের শান এবারে তৃণমূলের। ভিন রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষাকে অপমানের অভিযোগে আগামী 16ই জুলাই পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রী রাজ্যে আসার ঠিক 2 দিন আগে তৃণমূলের মেগা কর্মসূচি। আগামী বুধবার দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। দুপুর 2টো থেকে বিকেল 4টে জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে, সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে, আপনারা জানেন। সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে। বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে, তাদেরকে চন্দন দাসের মতো, হরগোবিন্দ দাসের মতো, কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে। এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায়, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। সামনেই আসছে বিহারের ভোট, আর এই বিহারের ভোটের পরেই বাংলায় ঘাঁটি গাড়তে পারেন অমিত শাহ। বাংলায় ক্যাম্প করেই ভোটে নামছেন মোদির সৈনিক। বাড়ি ভাড়া করে বাংলায় প্রচারের কাজে শাহ, খবর বিজেপি সূত্রে। বারবার বাংলাকেই পাখির চোখ করেছেন অমিত শাহ। সূত্রের খবর, রণকৌশল থেকে রূপায়ণ বাংলায় থেকেই দেখতে চাইছেন অমিত শাহ। 25-এ হয়েছে দিল্লি, 26-এ তামিলনাড়ু, বাংলায় হবে বিজেপি সরকার। আরো একবার জানাই আপনাদেরকে, 25-এ হয়েছে দিল্লি আর 26-এ তামিলনাড়ু এবং বাংলায়, এই দুই জায়গায় হবে বিজেপির সরকার। আগামী 8ই জুন ঠিক এমনই হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার শোনাই আপনাদের। 25 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। দেখুন, তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, ন্যাশনাল এক্সিকিউটিভও বিশ্বাস রাখে না, আস্থা রাখে না বাংলার বিজেপি ইউনিটের উপরে। সুতরাং তাদের কোনো লোকাল নেতৃত্বই তৈরি হয়নি। আপনি ওই আপনার মিডিয়ার মধ্যে আমরা নেতাদের দেখব, তাদের ভাষণ দেখব, আর মাটি স্তরে পুরো ফাঁকা রয়েছে, অর্গানাইজেশন নেই। সর্বভারতীয় পার্টি আর সর্বভারতীয় নেতারাই আসবেন, প্রচার করবেন, আর এখানকার লক্ষ লক্ষ কর্মী তাদের সঙ্গে থাকবেন। জয়প্রকাশ বাবু তো সবে টিএমসিতে গেছেন, তার নেতাদের জিজ্ঞেস করুন ত্রিপুরায় তারা কত টাকা খরচা করেছেন, গোয়াতে কত টাকা খরচা করেছেন। তারা ডেলি ভ্যাকেন্সি করেন না, এখান থেকে বাসে করে লোক নিয়ে গিয়ে সভা করতেন ত্রিপুরায়, আমি দেখেছি।
বহুদিন লোক ভালো করে প্যাকিং করে পাঠিয়েছে। অতএব বড় কথা না বলেন, এবারে এই যেটুকু জমিদারি আছে না, টিম করছে, 26-এ সেটা গুটিয়ে যাবে। চাইলে নিউ ব্যারাকপুরের মাইকেল নগরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। তরুণীর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বন্ধু। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত জিম ট্রেনার বিদ্যুৎ দে। অভিযোগকারিনী জানিয়েছেন গতকাল রাতে মাইকেল নগরে বিদ্যুৎ দের বাড়ি, সেই বাড়িতেই পার্টি চলছিল। অভিযোগ, মদ খেয়ে বিদ্যুৎ দে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তরুণীকে বাঁচাতে গেলে তার এক বন্ধু মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। এলো পাথারে ঘুষি লাথি মারার অভিযোগ। বাড়ির দরজা আটকে তরুণীকে ধর্ষণের চেষ্টা বলে অভিযোগ। তরুণীর সঙ্গে থাকা ওই এক বান্ধবীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। 4 জন ছিলাম আমরা। তো একটা ফ্রেন্ডের বাড়িতে যাই, ঠিক আছে। তো যার বাড়িতে গেছিলাম সেই ছেলেটি আমাদের ওপর খুব বাজেভাবে মানে ব্যাড টাচিং করে অ্যান্ড আমাদেরকে মারধর করে। বিকজ হচ্ছে তার ইন্টেনশন ছিল একটা নোংরা কিছুর, ঠিক আছে। তো সেটা পাইনি, সে রীতিমতো ব্যাড টাচ করে। ইভেন যেই ছেলেটা আমাদের ফ্রেন্ড ছিল তাকে ধরে মারে, যার বাড়িতে আমরা গেছিলাম আর কি, সে হচ্ছে আমাদেরকে ধরে মারে, ঠিক আছে। তো একটা ছেলেকে সে কাচের বোতল মাথায় ভাঙে, সে তো রীতিমতো সেন্সলেস, হ্যাঁ, যে বাঁচাতে আমাদের গেছিল সে রীতিমতো সেন্সলেস হয়ে যায়। তাকে এমন মেরেছে, ইভেন আমরা যখন বলি যে আমরা এখান থেকে বেরাবো তখন গেট লক করে দেয়, আমাদেরকে বেরাতে দেয় না, ঠিক আছে। তারপরে আমাদেরকে রীতিমতো যা পেরেছে তাই দিয়ে মেরেছে, হাত দিয়ে মেরেছে, মানে যা পেরেছে হাতের সামনে যা ছিল তাই দিয়ে মেরেছে। আমরা তো ভেবেছিলাম আমরা বাঁচবই না আজকে। চাইলে মানুষ কি না করতে পারে, এমনকি ঠেলে সরাতে পারে আস্ত একটা ট্রেনও। বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচতে ঠিক সেটাই হলো তামিলনাড়ুর তিরুভাল্লাপুরে। মালগাড়ি লাইনচ্যুত হয়ে দাউ দাউ করে চলছিল ডিজেল ভর্তি ট্যাঙ্কার। রেল লাইনে তখন আরো 45টি ট্যাঙ্কার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা থেকে ঘটে যেতে পারত আরো বড় কোনো বিপর্যয়। কিন্তু এক মুহূর্ত না ভেবে বাকি ট্যাঙ্কারগুলো ঠেলে ঠেলে সরাতে শুরু করে দিলেন স্থানীয় বাসিন্দারা। দেখুন। তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন। রবিবার ভোরে তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়ির শেষের দিকের কয়েকটি ট্যাঙ্কারে আচমকাই আগুন লাগে। তার আগেই অবশ্য মালগাড়িটির কয়েকটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে গেছিল। মোট 45টি ডিজেল ট্যাঙ্কার নিয়ে মালগাড়িটি চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল। কালো ধোঁয়া আর লেলিহান আগুন যখন দিগন্ত ঢেকে দিচ্ছে, রেল লাইনে তখন সাত দিয়ে দাঁড়িয়ে একের পর এক ডিজেল ভর্তি ট্যাঙ্কার। আগুন ছড়িয়ে মুহূর্তে ঘটে যেতে পারে বিরাট বিস্ফোরণ। হাতে সময় কম, তাই কোনো রকম সাহায্যের অপেক্ষা করেননি ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন। পুলিশকর্মী, রেলকর্মী থেকে সাধারণ মানুষ সবাই মিলে হাত লাগান ডিজেল ট্যাঙ্কারগুলোকে ঠেলে সরানোর কাজে। একে একে ডিজেল ট্যাঙ্কারগুলোকে সরিয়ে নেওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা। There was some 52 bogies along with the vehicle, and around 40 bogies have been evacuated, and they have been detached from the place and have been moved far away so that the further spread of fire doesn't happen. অগ্নিকাণ্ডে জেরে ওই রুটে বহু ট্রেন সকাল থেকে বাতিল করা হয়। পরিস্থিতি ভয়াবহ আকার নিলে আশেপাশের এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছিল প্রশাসন। সেজন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি উদ্ধারকারী দলও পরে ঘটনাস্থলে পৌঁছয়। हमने कलेक्ट्रेट ऑफिस त्रिवेंद्र से के बारे में कांटेक्ट किया। उन्होंने बताया कि टीम्स की रिक्वायरमेंट है एनडीआरएफ की, आग बहुत ज़्यादा है, कि आसपास इवैक्यूएशन का काम भी करना पड़ सकता है। तो इस वजह से एनडीआरएफ की 2 टीमें, एक काराकोरम से और एक चेन्नई से यहाँ पर आई हुई है, स्टेशन है। ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগলো কিভাবে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। এর পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে নাকি এটি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে রেল লাইনে একটি ফাটল গিরে সন্দেহ দানা বেঁধেছে। আরপিএফ এর পাশাপাশি তামিলনাড়ু পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।